সহজ লেখানো তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, এই বছর পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই অধ্যায় দুটি পড়তে হবে। এবং ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। প্রথমে 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে 1 নম্বর মানের, ঠিক আছে, এখান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো এগুলো তোমাদের যে 2 নম্বর অধ্যায় রয়েছে সেখান থেকে সাধারণত 4টি প্রশ্ন দেওয়া থাকবে, আর পরের যে অধ্যায় সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। এরপর লিখতে হবে 4টি এসএকিউ, অর্থাৎ তোমাদের 1 নম্বর মানের 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে, এক কথায় উত্তর লিখতে হবে। এগুলো 2টি অধ্যায় থেকে 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, 4 নম্বর। এরপর তোমাদের লিখতে হবে 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 2টি অধ্যায় থেকে 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর। আর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 2টি, 3 দুগুণে 6 নম্বর, 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি অধ্যায় থেকে 2টি করে 4টি দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, 5 দুগুণে 10 নম্বর, সেখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে অথবা 3টিও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। 2টি অধ্যায় থেকে সাধারণত 2টি করে 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং উত্তর লিখতে হবে 2টি, 5 দুগুণে 10 নম্বর। ওকে, তো এইরকম প্যাটার্নে কিন্তু তোমাদের 30 নম্বরের টোটাল প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা প্রথম ইউনিট টেস্টে, ঠিক আছে। চলো আমরা এখন কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, এখানে 1 নম্বর যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 6টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। এখানে 1 নম্বর দেখে পাল রাজারা বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম এর অনুরাগী ছিলেন। তো পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? উত্তর লিখবে বৌদ্ধ ধর্মের। 2 নম্বর হচ্ছে সেন রাজা বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। উত্তর কি লিখবে? সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। 3 নম্বর কম্বোডিয়ার আঙ্কর ভাটের মন্দিরটি ছিল শিব বুদ্ধ বিষ্ণু না সূর্য মন্দির। তো কম্বোডিয়ার আঙ্কর ভাটের যে মন্দির সেটা হচ্ছে বিষ্ণু মন্দির। 4 নম্বর বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750, 850 না 950 বছর, 950 খ্রিস্টাব্দে। তো বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750 খ্রিস্টাব্দে, অর্থাৎ 750 খ্রিস্টাব্দে। 5 নম্বর আইন-ই আকবরী আবুল ফজল ফৈজি মিনহাজ উস সিরাজ না বারুনির লেখা। তো আইন-ই আকবরী এটা হচ্ছে আবুল ফজলের লেখা। 6 নম্বর সকলোত্তর পথনাথ উপাধি ছিল শশাঙ্কের হর্ষবর্ধনের ধর্মপালের। তো সকলোত্তর পথনাথ এটা ছিল কার উপাধি? হর্ষবর্ধনের। 2 নম্বর দেখে দেখো, একটি বাক্যে উত্তর লিখতে হবে 1 × 4 = 4, ঠিক আছে। প্রশ্নের মানে 1 নম্বর করে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-1 প্রশ্ন নির্বাণ শব্দের অর্থ কী? তো নির্বাণ শব্দের অর্থ হচ্ছে মুক্তি। 2 নম্বর দাগে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? তো পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হচ্ছে ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির। 3 নম্বর কোন সেন রাজা পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন? এখানে উত্তর লিখবে বল্লাল সেন। 4 নম্বর পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লিখুন। তো পাল যুগের একজন বিখ্যাত শিল্পী হচ্ছেন ধীমান, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর দেখো 2-3টি বাক্য উত্তর লিখবে, যে কোনো 2টি লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। ওকে, 3-1 প্রশ্ন টিকা লিখতে হবে মাৎস্যন্যায় সম্পর্কে। তো 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাৎস্যন্যায় বলা হয়। 2 নম্বর টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়। তো প্রাচীন ভারতের একটি বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে বিহারের নালন্দায় এই বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। এখানে 10,000 আবাসিক ভিক্ষুর মধ্যে 1500 জন ছিলেন শিক্ষক এবং 8,500 জন ছিলেন ছাত্র। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং খ্রিস্টীয় 7ম শতকে নালন্দায় শিক্ষালাভ করেছিলেন। পরের প্রশ্ন 3 নম্বর ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? তো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। সে সময় কনৌজ ছিল উত্তর ভারতের প্রাণকেন্দ্র। বলা হতো যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল করতে পারবে। এই অবস্থায় অষ্টাদশ শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে কনৌজ দখলকে কেন্দ্র করে শুরু হয়েছিল পারস্পরিক সংগ্রাম, ঠিক আছে। তো ত্রিশক্তি সংগ্রাম সাধারণত কাদের মধ্যে হয়েছিল? পাল, গুর্জর প্রতিহার আর হচ্ছে রাষ্ট্রকূট, এই 3টি বংশের মধ্যে হয়েছিল।
তিনের 4 নম্বর হচ্ছে চর্যাপদ কি, চর্যাপদ কে কোথা থেকে উদ্ধার করেন? তো চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে ব্যবহৃত ভাষা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর থেকে 4-5টি বাক্য উত্তর লেখো, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান এখানে 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর। তো 4-এর 1-এর প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ বা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? এখানে উত্তর লিখবে খ্রিস্টীয় একাদশ শতকে গজনীর সুলতান মাহমুদ আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল? না, ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুণ্ঠন করে নিজ সাম্রাজ্যের উন্নতি কল্পে ব্যয় করা ছিল তার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, লুণ্ঠিত সম্পদের ব্যবহার, লুণ্ঠিত সম্পদে তিনি কীভাবে ব্যবহার করতেন? না, ভারত থেকে লুণ্ঠিত ধনসম্পদে মাহমুদ 1 নম্বর হচ্ছে তার রাজধানী গজনী এবং অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন। 2 নম্বর, গজনীতে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমুর নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন। নাম্বার 3 হচ্ছে গজনীতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে সেখানে ছাত্রদের বৃত্তি ও শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে, তো এইগুলো তিনি করেছিলেন ভারত থেকে ধনসম্পদ লুট করে নিয়ে গিয়ে। পরের প্রশ্ন দেখো 4-এর 2 নম্বর, টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। তো কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে লিখতে হবে। বাংলায় পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। বিদ্রোহী এবং বিদ্রোহ, এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্যক, রুদক ও ভীম। ওকে, পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। নাম্বার বি দিয়ে আমরা লিখছি বিদ্রোহের বিস্তার। দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। ঠিক আছে, এরপর বিদ্রোহ দমন, কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। এরপর 4-এর 3 নম্বর, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? উত্তর লিখবে শশাঙ্কের আমলে 606 থেকে 7 খ্রিস্টাব্দ থেকে 637 থেকে 38 খ্রিস্টাব্দ পর্যন্ত ওকে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। রাজ্যে নিয়মিত কৃষিকাজের ফলে অঢেল ফুল ও ফল পাওয়া যেত। রাজধানী কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল। আশেপাশের গ্রাম থেকে এই নগরের নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসত। জমির চাহিদা বৃদ্ধি হওয়ায় কৃষির গুরুত্ব বেড়ে যায়, ফলে সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল। হিউয়েনসাংয়ের বিবরণী থেকে জানা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রাঙামাটি থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল। এর ফলে কর্ণসুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। পরের প্রশ্ন 5 নম্বর দাগে 8-10টি বাক্যের উত্তর লেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। উত্তর লিখবে শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। তার রাজ্য বিস্তার সম্পর্কে লিখছি আমরা। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র গৌড়, মগধ, বুদ্ধগয়া, কঙ্গোদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এরপর তার কৃতিত্ব, শশাঙ্কের হাতে মৌখুনি রাজা গ্রহবর্মা এবং পুষ্যবতী রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। পরবর্তী থানাশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যদস্ত করা তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। পরের প্রশ্ন 5-এর 2 নম্বর থেকে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? উত্তর লিখবে বাংলার সমাজে পাল রাজাদের আধিপত্য 400 বছরেরও বেশি সময় থাকলেও সেন রাজারা 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী হয়েছিলেন। ওকে, এর পেছনে কতগুলি কারণ ছিল, সেগুলি হচ্ছে 1 নম্বর জনসমর্থন। গোপাল ছিলেন বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে নির্বাচিত রাজা, অর্থাৎ এই বংশের রাজাদের
শাসনকার্যে জনসমর্থন ছিল। অন্যদিকে সামন্ত সেন ছিলেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা, যিনি কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। নাম্বার বি হচ্ছে গ্রহণযোগ্যতা। বাংলার সমাজে পাল শাসকরা যেভাবে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেননি। সেন রাজাদের সময়ে শিথিল জনসংযোগ ও কঠোর বর্ণ ব্যবস্থার ফলে অতি অল্প সময়ে সেন বংশের অবসান ঘটে। ঠিক আছে, নাম্বার সি হচ্ছে সাহিত্য সংস্কৃতি মনা। শিক্ষা দীক্ষা, সাহিত্য সংস্কৃতি, ধর্ম, শিল্পকলা প্রভৃতি প্রতিটি দিক দিয়ে পাল শাসন সেন শাসন অপেক্ষা অনেক এগিয়ে ছিল। তো এগুলো হচ্ছে বাংলায় পাল শাসন বেশি দিন টিকেছিল এবং সেন শাসন কম দিন টিকেছিল। 5-এর 3 নম্বর হচ্ছে সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল, কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল। অথবা প্রশ্নটিকে তোমাদের এভাবে দিতে পারে যে সেন রাজারা কিভাবে বাংলায় তাদের শাসন কায়েম করেছিলেন। দেখো উত্তর লিখবে, সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল। বাংলার সেন রাজারা খ্রিস্টীয় 11 শতকে বাংলায় শাসন শুরু করেছিলেন। প্রথমে আমরা লিখছি সামন্ত সেন সম্পর্কে। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেনের আমলে রাঢ় অঞ্চলে সেনদের আধিপত্য তৈরি হয়েছিল। এরপর হচ্ছে বিজয় সেন। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন পাল রাজা মদন পালকে পরাজিত করেন এবং তার ছেলে এবং তার কাছ থেকে উত্তরবঙ্গের কিছু অঞ্চল দখল করে নেন। তিনি ছিলেন সেন রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, বিজয় সেন। তিনি একে একে কামরূপ, মিথিলা, গৌড়, পূর্ববঙ্গ, রাঢ় জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। এরপর লিখছি বল্লাল সেন সম্পর্কে। বিজয় সেনের ছেলে বল্লাল সেন সিংহাসনে বসার পর পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন। তিনি উত্তরবঙ্গ জয় সম্পূর্ণ করে পূর্বে ও পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চল দখল করেন। বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল ও গোঁড়া ব্রাহ্মণ্য আচার আচরণকে প্রতিষ্ঠা করেছিলেন। এরপর হচ্ছে লক্ষণ সেন সম্পর্কে লিখছি। দেখো বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন প্রয়াগ, বারাণসী ও পুরীতে তার ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন। তার রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর। তার সামরিক দুর্বলতার সুযোগে 1204 থেকে 5 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাংলায় আক্রমণ করলে সেন শাসনের অবসান ঘটে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।